রিলেটিভ প্রোনাউন কি এবং রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আমরা আলোচনা করব। রিলেটিভ প্রোনাউন রিলেটিভ সম্পর্কযুক্ত, রিলেটিভ রিলেশন, রিলেট হলো ভার্ব আর রিলেশন নাউন। নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা হলো প্রোনাউন। আমরা কেস যখন আলোচনা করেছি পুরো সাথে কেসের প্রোনাউনগুলো আমরা দিয়েছি, এগুলোকে প্রোনাউন বলা হয়। তো এগুলো তো আমরা সাবজেক্টিভ প্রোনাউন পড়েছি, অবজেক্ট প্রোনাউন পড়েছি, পসেসিভ প্রোনাউন পড়েছি। যেমন হু অর্থ কে বা কারা, হুম অর্থ কাকে, হুচ অর্থ কার, এইভাবে আমরা পড়েছি। কিন্তু রিলেটিভ প্রোনাউনে যখন আমরা পড়ব, হু অর্থ কে আর কারা অর্থ হবে না, হু অর্থ হবে যেই বা যারা। হুম অর্থ কাকে আমরা পড়েছিলাম। এই রিলেটিভ প্রোনাউনে যখন আমরা পড়ব হু অর্থ যাকে, যাদেরকে। তো এখন আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব, কথা বলবো। তো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ শব্দের অর্থ হলো সম্পর্কযুক্ত। এখন সম্পর্কযুক্ত কার সাথে হবে? প্রোনাউনটার সাথে। প্রোনাউনটা সম্পর্ক যুক্ত হবে, প্রোনাউনটা সম্পর্কযুক্ত হবে কার সাথে? প্রোনাউনটা সম্পর্কযুক্ত হবে এই নাউনের সাথে। তো এখন রিলেটিভ প্রোনাউন এই এখন যেমন আই নো দ্য বয়, আমি লোকটিকে চিনি, আমি ছেলেটিকে চিনি। হি কামস হিয়ার, এই দ্য বয়টা এখানে না বসে হি বসেছে, হি কামস হিয়ার, সে এখানে আসে। তো এইটার এই দ্য বয়ের প্রোনাউনটা হচ্ছে হি। আমরা এইভাবে বসাইতে পারতাম আই নো দ্য বয় হি, আই নো দ্য বয়, দ্য বয় কামস হিয়ার, আমি ছেলেটিকে চিনি এবং ছেলেটি এখানে আসে। তো এইভাবে না বলে আমরা হিটা ব্যবহার করছি। তো এটা হলো সাবজেক্টিভ প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে আমরা প্রোনাউন বলি। তো এখন রিলেটিভ প্রোনাউন যখন যাবে কিভাবে আমরা করব সেটা এখন আমরা দেখাবো। আমরা আলোচনা করেছিলাম যেমন সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। হিয়ার অবজেক্ট হিম, হিস। তো অনুরূপভাবে হু এর অবজেক্ট, হু হলো সাবজেক্ট, আর অবজেক্ট হলো হুম, আর পসেসিভ হলো হুইস। এটা গেল নমুনা। তো এখন আমরা রিলেটিভ প্রোনাউন কাজ কি করে? সাবজেক্টে কাজ করে। রিলেটিভ প্রোনাউন সাবজেক্টের কাজ করবে এবং অবজেক্টেরও কাজ করবে এবং পসেসিভ কেসেরও কাজ করবে। রিলেটিভ প্রোনাউন কাজ কিন্তু করবে সাবজেক্টের, অবজেক্টের, এটা কাজের বেলা ঠিক আছে। কেসের ভিতরে যখন আমরা সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, কাজের বেলা সাবজেক্টের পজিশনে সাবজেক্ট, অবজেক্টের পজিশনে অবজেক্ট, এবং পসেসিভ পজিশনে পসেসিভটা কাজ করবে। তো এখন আগের মতো কিন্তু অর্থ হবে না। রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন সাবজেক্টিভে কাজ করবে, অবজেক্ট হিসেবে কাজ করবে, পসেসিভে কাজ করবে, অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা সেন্টেন্সগুলোর দিকে তাকাইলে আমরা বুঝতে পারি। যেমন দিস ইজ দ্য বয় হু স্যাং আ সং ইন দ্য ফাংশন, এই হয় সেই ছেলেটি যে একটি গান গেয়েছিল অনুষ্ঠানে। এখানে হু অর্থ কে বা কারা কিন্তু এখন আর অর্থ হবে না। এখন এই হু অর্থ যে বা যারা অর্থ হবে। যেই সিঙ্গুলার হলে যেই আর অনেকগুলো হলে যারা। তো দিস ইজ দ্য বয় হুম, এখানে হুমটা কিন্তু কাকে হবে না, হুমটা হচ্ছে যাকে। এই হুমের অর্থ হচ্ছে যাকে। আই স ইন দ্য ফাংশন, আমি ফাংশনে দেখেছিলাম। দিস ইজ দ্য বয়, এই হয় সেই ছেলেটি যাকে আমি ফাংশনে দেখেছিলাম। দিস ইজ দ্য বয় হুইচ পেন ওয়াজ লস্ট ইয়েস্টারডে, এই হয় সেই ছেলেটি যার কলমটি এই হারিয়ে গিয়েছিল গতকাল। তো তাহলে এটা হলো পসেসিভ রিলেটিভ প্রোনাউন, এটা হলো অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন, এটা হলো সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউনটা হইল কিভাবে? রিলেটিভটা সম্পর্ক হইল বয়ের সাথে, এর সম্পর্ক হইল বয়ের সাথে, আর এই অবজেক্টের সম্পর্ক হইল এটার সাথে। এখন দিস ইজ দ্য বয়, যাকে আমি দেখেছিলাম। এখন আমি যাকে দেখছিলাম সেই লোকটাকে, দ্য বয়টা একে নির্দেশ করছে। দিস ইজ দ্য বয় হুইচ পেন, এ পেনটা কার? এ পেনটা হলো বয়টার, এই বয়কে নির্দেশ করতেছে যার কলমটি হারিয়ে গিয়েছিল। এইটা হলো রিলেটিভ প্রোনাউন। যেমন আমরা এই সেন্টেন্সটাকে রিলেটিভ আকারে করি।
এখানে আমরা করলাম এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে করলাম। রিলেটিভ প্রোনাউন দিয়ে করলে সেন্টেন্সটা সুন্দর হবে। যেমন আমরা যদি কথাবার্তা বলার সময় এভাবে না বলি, এভাবে যদি বলি আমি ছেলেটিকে চিনি, সে এখানে আসে, এই সেন্টেন্সটাকে আমরা এভাবে যদি না বলি, রিলেটিভ প্রোনাউন দিয়ে ইউজ করি, আই নো দ্য বয় হু কামস হিয়ার, তাহলে কথাটা সুন্দর হয়। অর্থাৎ আমি ছেলেটিকে চিনি যে এখানে আসে, এভাবে বললে কথাটা সুন্দর হয়। তো রিলেটিভ প্রোনাউন আমাদের কথাবার্তা অনেক ব্যবহার হয়। আই নো দ্য বয় হু কামস হিয়ার, আমি ছেলেটিকে চিনি যে এখানে আসে। আই নো দ্য বয় হু কামস হিয়ার, আমি ছেলেটিকে চিনি যে এখানে আসে। তো এখন সেন্টেন্সটা বলতে সুন্দর হচ্ছে। তাহলে এখানে যেরকম হি যেরকম নির্দেশ করছে এই বয়টাকে, এখানে হুটো নির্দেশ করতেছে এই বয়টাকে। এখানে হু অর্থ যে বা যারা, সিঙ্গুলার অর্থ যে হবে, আর প্লুরাল অর্থ যারা হবে। এখানে হু অর্থ কে বা কারা দিলে হবে না। আবার হু, হুম, হুজ এগুলা ডব্লিউএস ওয়ার্ডে আমরা ব্যবহার করেছি। এগুলো আবার ডব্লিউএস ওয়ার্ডে ব্যবহার করেছি প্রশ্ন করার জন্য। তখন প্রশ্ন করার জন্য আমরা ব্যবহার করেছিলাম, যেমন হোয়াট, হু, হুম, হোয়ার, ওয়াই, এগুলা আমরা ডব্লিউএস কোশ্চেনে ব্যবহার করেছিলাম প্রশ্ন করার জন্য। তখন অর্থ ছিল হোয়াট অর্থ কি, হু অর্থ কে, হুম অর্থ কাকে, হোয়ার অর্থ কোথায়, হোয়াই অর্থ কেন। তো এখন এগুলাকে যখন আমরা রিলেটিভ প্রোনাউনে ব্যবহার করব, তখন কিন্তু অর্থ আর ওই হোয়াট অর্থ কি অর্থ থাকবে না। হোয়াট অর্থ হবে যা বা যেটি, হু অর্থ যে, হুম অর্থ যাকে, হোয়ার অর্থ যেখানে, এখানে হোয়ার অর্থ কোথায় অর্থ হবে না, যেখানে, হোয়াই অর্থ কি কারণে। এই জিনিসগুলা অর্থ চেঞ্জ হয়ে যাবে রিলেটিভ প্রোনাউনে যখন আসবে। এখানে যে রিলেটিভ প্রোনাউনগুলা সবগুলা কিন্তু নাউনের আগে বসেছে। যেমন I met someone who said this, আমি এমন একজনের সাথে দেখা করেছি যেই এটা আমাকে বলেছিল। আমি এমন একজনের সাথে দেখা করেছিলাম যে আমাকে এটা বলেছিল। তো এখানে সামওয়ান কিন্তু প্রোনাউন। প্রোনাউনের প্রকারভেদ আছে। প্রোনাউন, তো এটা কিন্তু প্রোনাউন। নাউন এবং প্রোনাউনের আগে রিলেটিভ প্রোনাউনগুলো বসবে। এটা হলো তার প্রাথমিক ধর্ম। প্রাথমিক ধর্ম হচ্ছে নাউন এবং প্রোনাউনের আগে রিলেটিভ প্রোনাউনগুলো বসবে। এই রিলেটিভ প্রোনাউনের আগে কি বসবে? নাউন অথবা প্রোনাউন বসবে। অ্যান্টিসেন্ট অর্থ পূর্বে, অ্যান্টিসিডেন্ট পূর্বগামী হওয়া। রিলেটিভ প্রোনাউনের গুলোর আগে নাউন অথবা প্রোনাউন পূর্বে আসবে, তখন অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করবে। মানে নাউন প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আগে নাউন প্রোনাউনকে নির্দেশ করাটা হলো অ্যান্টিসিডেন্ট। তো এখন এটা তো গেল। তো এই সেন্টেন্স আবার আমরা এই তিন প্রকার আছে, যেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্সটা আমরা আলোচনা, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর ভার্বটা হবে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব থাকবে আর সাবজেক্ট থাকবে, এটা হলো সিম্পল। আর কমপ্লেক্স সেন্টেন্স হলো দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড কি? কম্পাউন্ড হলো এন্ড অর বাট। এন্ড অর বাট যদি থাকে সেটা কম্পাউন্ড। এন্ড অর বাট এই তিনটা থেকে একটা ওয়ার্ড থাকলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট, একটা ভার্ব, আর ভার্বটা হলো ফাইনাইট ভার্ব। আর কমপ্লেক্স সেন্টেন্স দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব। আর কম্পাউন্ড সেন্টেন্স এন্ড অর বাট। তো এই যে রিলেটিভ প্রোনাউনগুলা, এগুলো সবগুলা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে হলো?
কমপ্লেক্স সেন্টেন্স হলো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তো এই রিলেটিভ প্রোনাউনগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে হলো, এখানে দুইটা ভার্ব দুইটা সাবজেক্ট কি, যেমন দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বয় এটা একটা সাবজেক্ট, এই হয় সে ছেলেটি। এরপরে হু স্যাং আ সং ইন দ্য ফাংশন, যে ফাংশনে একটা গান করেছিল। এইখানে যেরকম আমরা এই একটা সাবজেক্ট পেয়েছি, এই একটা সাবজেক্ট পেয়েছি, দুইটা সাবজেক্ট, এই একটা ভার্ব পেয়েছি, এই একটা ভার্ব পেয়েছি। তো এটা যদি আমরা আলাদা করি, এটা সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স। তো যদি আমরা একসাথে করি তাহলে এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন আমরা এখানে দেখিয়েছি যে আই নো দ্য বয় হু কামস হিয়ার, কমপ্লেক্স সেন্টেন্স। তো এখন দিস ইজ দ্য বয় হু স্যাং আ সং ইন দ্য ফাংশন, এই হয় সে ছেলেটি, বা এটা এটা হলো এটা হয় সে ছেলেটি যে একটা গান গেয়েছিল ফাংশনে। তো এখানে এটা হলো ফাইনাইট ভার্ব, এটাও কিন্তু ফাইনাইট ভার্ব। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব আমরা পেয়েছি, এবং সাবজেক্ট হলো দিস, দিস এটা সাবজেক্টের ভূমিকা পালন করছে, আবার এটাও সাবজেক্টের ভূমিকা পালন করছে, এটা সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে এটা একটা সাবজেক্ট, একটা একটা সাবজেক্ট, আমরা দুইটা সাবজেক্ট পেয়েছি, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো আবার এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, তাহলে আমরা দুইটা সাবজেক্ট পেয়েছি, ইজ একটা ভার্ব, স একটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব পেয়েছি, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা যদি আলাদা করি, দিস ইজ দ্য বয় এখান পর্যন্ত, এরপরে আই স ইন দ্য ফাংশন, দুইটা সেন্টেন্স আমরা পেয়েছি, দুইটা সেন্টেন্স পেয়েছি, এবং দুইটা সেন্টেন্স পাওয়া সত্ত্বেও এখানে দুইটা সেন্টেন্সের ভিতরেই দুইটা ভার্ব দুইটা সাবজেক্ট আছে, তো এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তো দিস ইজ দ্য বয়, এখানে এটা একটা সাবজেক্ট, এরপরে হুজ পেন ওয়াজ লস্ট, যার কলমটি হারিয়ে গেল, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা সাবজেক্ট, এখানে পেনটা সাবজেক্টের ভূমিকা পালন করছে, এটা যে সাবজেক্ট এটা হলো নামে মাত্র সাবজেক্ট। সাবজেক্ট দুই প্রকার হইতে, একটা হলো অ্যাক্টিভ সাবজেক্ট, একটা হলো প্যাসিভ সাবজেক্ট। তো এটা হলো প্যাসিভ সাবজেক্ট। তাহলে এগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ দুইটা ভার্ব এবং দুইটা সাবজেক্ট থাকলে এই কমপ্লেক্স সেন্টেন্স। আর ভার্বটা হবে ফাইনাইট ভার্ব থাকতে হবে, নন ফাইনাইট ভার্ব থাকলে হবে না। যেমন এ একটা সাবজেক্ট, এ একটা সাবজেক্ট, এখানে মিট একটা ভার্ব, সেড আর একটা ভার্ব, দুইটা ভার্ব, তাহলে এটা হলো এই কমপ্লেক্স সেন্টেন্স। তো এইভাবে হুটা সাবজেক্ট হিসেবে কাজ করে, এটা অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করছে, এখানে কিন্তু আরেকটা সাবজেক্ট চলে আসছে, এখানে সাবজেক্ট হিসেবে সে কাজ করার কারণে এখানে আমরা আর বাড়তি কোনো সাবজেক্ট নিই নাই। এখানে হুম অবজেক্ট হিসেবে কাজ করার কারণে আমরা কিন্তু আরেকটা সাবজেক্ট আইটে নিতে হয়েছে। তো অনুরূপভাবে এখানেও হুইজ পেন, পেনটা সাবজেক্টের পেসিভের ভূমিকা পালন করার কারণে আমরা আর কোনো সাবজেক্ট নিই নাই, এটাই সাবজেক্টের কাজ করতেছে পেসিভ সাবজেক্ট, এই জন্য আমরা আর সাবজেক্ট নিই নাই। এখানে কিন্তু হুমটা অবজেক্টের কাজ করার কারণে এই আমরা সাবজেক্ট একটা নিতে হয়েছে, কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্স। আই নো দ্য প্লেস হোয়ার টম লিভস, আমি জায়গাটি চিনি কোথায় টম থাকে, অর্থাৎ আমি ওই জায়গাটা চিনি যেখানে, এখানে হয় অর্থ যেখানে, যেখানে টম থাকে, আমি জায়গাটি চিনি যেখানে টম থাকে। তাইলে এটা এখানেও কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট পেয়েছি। কমপ্লেক্স সেন্টেন্স হইতে হলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে। তো এটা একটা ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, আবার এইটাও ফাইনাইট ভার্ব, দুইটা ভার্ব পেয়েছি, কমপ্লেক্স সেন্টেন্স। তো আই নো দ্য প্লেস হোয়ার টম লিভস, এখানে এটা হলো রিলেটিভ প্রোনাউন আমরা বলতে পারি, কারণ রিলেটিভ প্রোনাউন হওয়ার যে সত্যটা সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের আগে নাউন থাকবে, রিলেটিভ প্রোনাউনের আগে নাউন অথবা প্রোনাউন থাকবে। তো এখানে প্লেস এটা একটা জায়গা, এই জন্য হয়ার বসেছে। তো এখন হয়ার বসেছে কেন, হয়ার দ্বারা কি বোঝায়,
এটাকে আবার আমরা রিলেটিভ অ্যাডভার্বও বলতে পারি। রিলেটিভ অ্যাডভার্বও বলতে পারি। হোয়ার, হোয়ান, হাউ, এগুলা কি প্রকাশ করে? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, এগুলা প্রকাশ করে। তো এখানে প্লেস বুঝাচ্ছে, আমি জায়গাটি চিনি, এটা একটা জায়গা, প্লেস, যেখানে টম থাকে। তো আর হু, এখানে যে সাবজেক্টিভ অবজেক্টিভ আমরা দিয়েছি, যেমন এটা সাবজেক্টের কাজ করে, হু এটা সাবজেক্ট এবং এটাও সাবজেক্ট, এই দুইটা সাবজেক্টের কাজ করবে, এই দুইটা সাবজেক্টের কাজ করবে। আবার অবজেক্টের কাজ করতে পারে, অবজেক্টেরও কাজ করতে পারে হু, হুম, দ্যাট, এগুলো অবজেক্টেরও কাজ করতে পারে। হুটা অনেক সময় অবজেক্টের কাজ করতে পারে, তবে হুমটা বেশি অবজেক্টে কাজ করে। তাহলে হু, দ্যাট, হু, দ্যাট, হু ইজ দ্যাট, এগুলা সাবজেক্ট, সাবজেক্টে কাজ করে। আর হু, হু দ্যাট এটা ব্যক্তিকে, ব্যক্তিকে বুঝাবে, এটা ব্যক্তির জন্য আমরা ব্যবহার করতে পারি। আর এটা আমরা বস্তুর জন্য ব্যবহার করতে পারি। বস্তু, সাবজেক্ট যখন বস্তু হবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। আর ব্যক্তির জন্য আমরা হু, দ্যাটটা ব্যবহার করতে পারি। এই দ্যাট এখানে ব্যক্তির জন্য ব্যবহার করা যায়, বস্তুর জন্য ব্যবহার করা যায়, দুইটার ক্ষেত্রে দ্যাট ব্যবহার করা যায়। তো হুটা স্পেশালি ব্যক্তির জন্য, যেমন দিস ইজ দ্য বয়, তো বয়টাকে একটা ব্যক্তি, হু স্যাং আ সং ইন দ্য ফাংশন, ফাংশনে একটা গান করেছিল, এটা হলো সেই ছেলেটি যে ফাংশনে একটা গান করেছিল। এখানে হুটা ব্যক্তিকে বোঝাচ্ছে। দিস ইজ দ্য কার হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে, এটা হয় সেই গাড়িটি, বা আমরা পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। দিস ওয়াজ দ্য কার, এটা ছিল সেই গাড়িটি, হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে, যেটা গতকাল কিনা হয়েছিল। তো এখানে এটা হুইচ, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, পেসিভের সাবজেক্ট আর কি। তো এখন এটা নির্দেশ করতেছে গাড়িটিকে, গাড়িটি এটা হলো বস্তুবাচক একটা বিষয়, বস্তুবাচক, যেমন গাড়িটি, বাড়িটি, বইটি, পুকুরটি, গাছটি, এগুলো সবগুলো বস্তুকে বোঝাচ্ছে। এই বস্তুবাচক, তার ব্যক্তিবাচক হইল মানুষটি, লোকটি, ছেলেটি, মেয়েটি, শিশুটি, এগুলো হলো ব্যক্তিবাচক। তাহলে এখান থেকে আমরা শিখলাম কি কি, হু দ্যাট সাবজেক্ট হিসেবে বসে ব্যক্তির জন্য, হুইজ দ্যাট এটা সাবজেক্ট হিসেবে বসে বস্তুর জন্য, আর অবজেক্ট হিসেবে হু, হুম, দ্যাট এবং হুইচও ব্যবহার করা যায় এটা। আর এই রিলেটিভ প্রোনাউনগুলা কমপ্লেক্স সেন্টেন্স, এবং এই রিলেটিভ প্রোনাউনগুলা নাউনের আগে বসে, নাউনের আগে বসে, অর্থাৎ এগুলার আগে নাউন থাকবে, নাউন অথবা প্রোনাউন থাকবে। আর এটাকে আমরা, এগুলোর অর্থ কি হয়, যেই সেই, বা যেই সেটি, বা যেই যেটি তা, এইভাবে হয়, যে যেটি, যারা, যেগুলো, এইভাবে অর্থটা হয়। আর রিলেটিভ প্রোনাউন, এই এটাকে রিলেটিভ ক্লজও আমরা বলতে পারি, রিলেটিভ ডিটারমিনার বলতে পারি, রিলেটিভ ক্লজ বলতে পারি, রিলেটিভ ডিটারমিনার বলতে পারি, রিলেটিভ প্রোনাউন বলতে পারি। তবে কখন রিলেটিভ প্রোনাউন, কখন রিলেটিভ ডিটারমিনার, কখন রিলেটিভ ক্লজ, সেটা আমরা জানব। যেমন রিলেটিভ ক্লজ কি, রিলেটিভ ক্লজ হইতে হলে এই রিলেটিভ মার্কারগুলো থাকতে হবে, যেমন হু, হুম, হুইস, এগুলো রিলেটিভ মার্কার, এই মার্কারগুলো থাকলে রিলেটিভ ক্লজ। যেমন হু স্যাং এ সং, এইটা রিলেটিভ ক্লজ। আর ক্লজ হইতে হলে কি, প্রথমত একটা সাবজেক্ট একটা ভার্ব লাগবে, তো এখানে হু একটা সাবজেক্ট আছে,
আর স্যাং এটা একটা সাবজেক্ট আছে, তাহলে এটা রিলেটিভ ক্লজ। তো এই রিলেটিভ ক্লজগুলা এই নিজের অর্থ নিজে সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। নিজের অর্থ প্রকাশের জন্য সেও আরেকটা সেন্টেন্সের প্রয়োজন হয় তার। ওই সেন্টেন্সটা না আসলে নিজের অর্থ সে নিজে কখনো প্রকাশ করতে পারে না। তো যেমন এখানে যদি আমরা দিস ইজ দ্য বয়টা না বলি, হু স্যাং এ সং ইন দ্য ফাংশন, যেই অনুষ্ঠানে একটি গান গেয়েছিল। আমরা যদি বলি যে অনুষ্ঠানে একটি গান গেয়েছিল, যে অনুষ্ঠানে একটি গান, তাহলে কিছু জানার ইচ্ছা থাকে, আরো কিছু কথা বাকি আছে, আর সেইটা এসে আরেকটা সেন্টেন্স আমাদের প্রয়োজন হয়, আরেকটা ক্লজের প্রয়োজন হয়, আরেকটা সিম্পল সেন্টেন্স আমাদেরকে তৈরি করতে হয়। তো সেই সিম্পল সেন্টেন্সটা কি? দিস ইজ দ্য বয়, এটা হলো সিম্পল সেন্টেন্স। হু স্যাং আ সং ইন দ্য ফাংশন। যেমন আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। হু টিচ আস ইংলিশ, যিনি আমাদেরকে ইংরেজি শেখান। তো এখানে হু টিচেস আস ইংলিশ, হু টিচেস আস ইংলিশ, যে আমাদেরকে ইংরেজি শেখান, যে আমাদেরকে ইংরেজি শেখান, যে আমাদেরকে ইংরেজি শেখান। এটা যদি আমরা বারবারও প্রনাউন্স করি অর্থ কিন্তু পরিবর্তন হবে না। এই জন্য আমাদের আরেকটা সেন্টেন্স দরকার। তো সেন্টেন্সটা কি? আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। হু টিচেস আস ইংলিশ, যিনি আমাদেরকে ইংরেজি শেখান। তো এইভাবে রিলেটিভ প্রোনাউনগুলা আর আরেকটা সেন্টেন্স লাগে তার সাথে। সে তো নিজে একটা সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউন হিসেবে সে একটা সেন্টেন্স। এখন যদি আমরা রিলেটিভ প্রোনাউন না ধরে অন্য সেন্টেন্স ধরে, তখন সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে। যেমন হু স্যাং আ সং ইন দ্য ফাংশন, কে গান করেছিল ফাংশনে। হু স্যাং আ সং ইন দ্য ফাংশন, এটাকে যদি আমরা রিলেটিভ সেন্টেন্স না ধরে এমনি সেন্টেন্স ধরি, তখন অর্থ হবে কে গান করেছিল, কে একটা গান করেছিল ফাংশনে, কে ফাংশনে একটা গান করেছিল, এইভাবে অর্থটা হবে। এই জন্য রিলেটিভ প্রোনাউনগুলা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সগুলা দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে, আর এগুলোর অর্থ হলো যেই সেই এগুলা। তো এই রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আমরা ডিসকাস করব, রিলেটিভ প্রোনাউন সম্পর্কে ডিসকাস করব। এখন আমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আরো সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা এখন আমরা দেখাতে যাচ্ছি। রিলেটিভ প্রোনাউন দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করবে এবং দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে, সেটাকে রিলেটিভ প্রোনাউন আমরা বলি। এখানে আমরা কিছু রিলেটিভ প্রোনাউন আলোচনা করেছি। আমরা যখন কথাবার্তা বলি আমাদের প্রিয়জনদের সাথে, আমরা এই ধরনের অনেক সেন্টেন্স ইউজ করি। যেমন, যে লোকটি এখানে এসেছিল সে আমার ভাই, যে লোকটি গতকাল মাঠে খেলা করেছিল সে ছিল আমার বন্ধু, যেই বালকটি ইংরেজিতে কথা বলতে পারে সে আমার ছাত্র। এই হয় সে ছেলেটি যে ইংরেজি জানে, সে এমন ছেলেদের নিয়োগ দেয় যারা সবসময় অভিযোগ করে। এই হয় সেই মানুষটি যেই তাদেরকে ইংরেজি শেখায়। যেই লোকটি তোমাকে ফোন করেছিল সে আমার বন্ধু। যেই মহিলাটি কাঁদতেছে তার স্বামী মারা গিয়েছে। এইভাবে যেই সেই দিয়ে আমরা অনেক কথাবার্তা বলি আমরা যখন আমাদের প্রিয়জনদের সাথে কথা বলি। তো বাংলাতে আমরা এইভাবে এক্সপ্রেস করি, ইংরেজিতে আমরা কিভাবে এক্সপ্রেস করব সেটা আমরা এখন আলোচনা করব। প্রথম রিলেটিভ প্রোনাউন হু এবং দ্যাট। এই হু এবং দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন ব্যবহার হবে, এটার অর্থ হবে যেই লোকটি, সেই, যে লোকটি একটা আর যেই একটা, দুইটা আলাদা আলাদা। যে লোকটি মানে কি, এখানে লোকটি যে বসবে এমনটি না, লোকটির জায়গায় যে বালকটি, যে মানুষটি, যে মহিলাটি, যে ছেলেটি, যে মেয়েটি, এভাবে নির্দিষ্ট হইতে পারে, অনির্দিষ্ট হইতে পারে। এখানে তো নির্দিষ্ট দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি নির্দিষ্ট হইতে পারে,
যাতে যেই সেইটা থাকবে, যেই এবং সেইটা থাকবে, আর নাউন থাকতে হবে, একটা নাউন বসতে হবে, নাউনটা পার্সন জাতীয় নাউন হবে, ব্যক্তি জাতীয় নাউন। আর এই যেই সেইটা না থেকে শুধু যেইটা থাকতে পারে, যেই, এটা পুরোটা না থেকে শুধু যেইটা থাকতে পারে। অর্থাৎ হু এবং দ্যাট এর অর্থ হচ্ছে যেই, যেই সেই, অর্থ মিলানোর জন্য সেইটা আমাদেরকে নিতে হবে, যেই সেই। আর এটা ব্যবহার কখন হয়? এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় ব্যক্তির জন্য, সাবজেক্ট হিসেবে ব্যক্তির জন্য ব্যবহার হয়। তো এটা আমরা সেটিং কিভাবে, আমরা প্রথমে একটা নাউন নেব, এরপরে হু নেব, এরপরে টেন্স অনুযায়ী ভার্ব, এরপরে অবজেক্ট, আবার এখানে টেন্স অনুযায়ী ভার্ব, অবজেক্ট। এখন টেন্স অনুযায়ী ভার্ব মানে কি? এই টেন্স অনুযায়ী ভার্ব যখন কথাটা থাকবে, এখানে সব টেন্স বসতে পারে, টেন্স বসতে পারে, প্যাসিভ বসতে পারে, টু বি ভার্ব বসতে পারে, টু হ্যাভ ভার্ব বসতে পারে, এই ইন্ট্রোডাক্টরি দেয়ার, মডাল ভার্ব, অ্যাক্টিভ প্যাসিভ, এগুলো বসতে পারে। তো এটা গেল একটা স্ট্রাকচার, দুইভাবে এটা আমরা ব্যবহার করতে পারি, এইভাবে একটা আর একটা এইভাবে। যেমন সাবজেক্ট টেন্স অনুযায়ী ভার্ব, এই সাবজেক্ট টেন্স অনুযায়ী ভার্ব যেখানেই থাকবে, এখানে আমাদেরকে মনে করতে হবে যে এখানে সব কিছু বসতে পারে। এখানে সব টেন্স অনুযায়ী ভার্ব মানে এখানে আমার টু বি ভার্ব বসতে পারে, টু হ্যাভ ভার্ব বসতে পারে, মডাল ভার্ব বসতে পারে, টেন্সের প্যাসিভ বসতে পারে, মডাল ভার্বের প্যাসিভ বসতে পারে। আমার অর্থ অনুযায়ী টেন্স অনুযায়ী ভার্বটা নিতে হবে, সোজা কথা। এরপরে নিতে হবে হু অথবা ড্যাট, দুইটা থেকে একটা নেব, টেন্স অনুযায়ী ভার্ব। তো এখানে আবার আমাদেরকে হু নিতে হবে, হু অথবা ড্যাট, ড্যাটটা এখানে লিখি নেই, ড্যাটও আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন এখানে যেভাবে ব্যবহার হয়েছে, এখানেও দ্যাটটা ব্যবহার করা যায়। তো প্রথমে নাউন লাগবে, এখানে প্রথমটা ব্যবহার করতে হলে প্রথমে নাউন থাকতে হবে, প্রথমে নাউন থাকতে হবে। এই প্রথমে নাউন যখন থাকবে তখন যেই সেইটা অর্থ হবে, যেই সেই, এইভাবে প্রথমে নাউন যখন থাকবে যেই সেই এর অর্থ হবে। আর সাবজেক্ট টেন্সনের ভার্ব যখন থাকবে, প্রথমে যখন সাবজেক্ট টেন্স অনুযায়ী ভার্ব থাকবে, পরে হু অথবা দ্যাট থাকবে, আর এটার অর্থ হবে যেই, যেইটা হবে, যেটা হবে। এই জিনিসটা আমাদেরকে এখানে টেন্স অনুযায়ী ভার্ব, এটা তো মনে রাখার দরকার না, এখানে সব টেন্স বসবে আমার অর্থ অনুযায়ী। এখানেও যে সব টেন্স বসতে পারে অর্থ অনুযায়ী, যখন যেটা আসে। তো আমাদেরকে এখানে মনে রাখতে হবে হু দ্যাট, হু দ্যাট এর অর্থটা হলো যে, আর এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয় ব্যক্তির জন্য, হু এবং দ্যাট। আর হু এবং দ্যাট এটা এইভাবে বসবে। আর ভার্বটা যখন আমরা নেব, ভার্বটা নিতে হবে নাউন অনুযায়ী, নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল নিতে হবে। যেমন এখানে আমরা তিনটা উদাহরণ লিখেছি, যেমন যে ছেলেটি ইংরেজি কথা বলে সে আমার ছাত্র। আরেকটা লিখেছি যে লোকটি এটি বলেছিল সেই অস্বীকার করলো তার নাম দিতে। আরেকটা হলো লম্বা লোকটির নাম কি, যে এইমাত্র ভিতরে এসেছিল। তো এইগুলা দিয়ে প্যাটার্ন, তো এগুলো তিনটা দিলাম, এই হাজার হাজার সেন্টেন্স ব্যবহার করা যাবে। যেমন যে ছেলেটি আমি লিখলাম, এরপরে লিখলাম যে লোকটি ইংরেজিতে কথা বলে সে আমার পরিচিত, যে লোকগুলি কাজ করে তারা পরিশ্রমী, যে ছাত্রটি পড়াশোনা পাস হয়েছিল সেই আমার ছাত্র। এইভাবে অনেক সেন্টেন্স আমরা বানাইতে পারি। তো তিনটে এক্সাম্পল স্বরূপ আমরা দিয়েছি। যে ছেলেটি ইংরেজি কথা বলে সে আমার ছাত্র, এটাকে আমরা ইংরেজি করতে হলে যেই ছেলেটি প্রথমে আমাদেরকে নিয়ে আসতে হবে, যেই ছেলেটি ইংরেজি কথা বলে এটা একটা, সে আমার ছাত্র এটা আরেকটা। তো এইটা দুইটা সেন্টেন্স মিলে কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা এই সেন্টেন্সটা অনুযায়ী প্রথম করে যে ছেলেটি, যেহেতু এটা আছে, প্রথমে লিখলাম দা বয়, এরপরে হু আছে, আমাদেরকে হু লিখতে হবে, লিখলাম।
এরপরে টেন্স অনুযায়ী বাড়ক। তো ইংরেজি কথা বলে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্পিক্স, স্পিক্স ইংলিশ। এরপরে সেই আমার ছাত্র, অর্থাৎ সেই হয় আমার ছাত্র। এখন সেই হয় হি দিলে হবে না, এটার ভিতরে আমরা হু যে সেই লুকায়িত আছে। তো এখানে আমাদেরকে ভাব বসাইতে হবে। একটু পর্যন্ত আমরা বসালাম অবজেক্ট, এরপরে টেন্স অনুযায়ী ভাব বসে। তো সেই হয় আমার ছাত্র ইজ, এরপরে মাই স্টুডেন্ট। এইভাবে দ্য বয় হু স্পিকস ইংলিশ ইজ মাই স্টুডেন্ট, এইভাবে আমাদেরকে সেট আপ করতে হবে। এরপরে তো যে লোকটি এটি করে বলেছিল সেই অস্বীকার করলো তার নাম দিতে। তো এটা করতে হলে প্রথমে আমাদের যে লোকটি যেহেতু আছে তখন আমাদেরকে দা বসাইতে হবে। এখানে আমরা নাউনটা বসিয়েছি, নাউন বসালে নাউনের সাথে আর্টিকেল আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে, অ্যাডভার্ব আসতে পারে, এই ডিটারমিনার আসতে পারে। নাউন বসবে, নাউন আসলে ডিটারমিনার বলে, একজন হইলে টি আসবে, আর যদি একজন হয় তাহলে এ অথবা এন আসবে। তো যে লোকটি এটি বলেছিল সে অস্বীকার করলো তার নাম দিতে, তাহলে কি দ্য ম্যান হু টোল্ড, যে লোকটি এটি বলেছিল। এখন বলেছিল এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। এছিলাম, এছিল, এছিলে, এছিলেন, ওগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যে দ্য ম্যান হু টোল্ড দিস, এরপরে সেই অস্বীকার করলো তার নাম দিতে। তাহলে এখানে সে অস্বীকার করলো মানে সে অস্বীকার করেছিল, পাস্ট টেন্স। তাহলে আমাদের পাস্ট টেন্স সাবজেক্ট তো আছে, সাবজেক্ট বসানো লাগবে না, এখানে শুধু আমরা টেন্স অনুযায়ী ভার্বটা বসাতে হবে। এটা যেহেতু পাস্ট টেন্স, পাস্ট টেন্সে ক্রিয়াটা বসাইতে হবে, টেন্স অনুযায়ী ভার্বটা বসাইতে হবে। ভার্ব কি? রিফিউজড, রিফিউজড, refused to give his name, এই বাকিটা বসাই দিতে হবে অবজেক্ট অনুযায়ী। দ্য ম্যান হু টোল্ড দিস refused to give his name, তার নাম দিতে অস্বীকার করলো। এরপরে লম্বা লোকটির নাম কি? যে এইমাত্র ভিতরে এসেছিল, যে লম্বা লোকটির নাম কি যে এখানে ভিতরে এসে। তো প্রথমে আমাদেরকে লিখতে হবে হোয়াট ইজ দ্য নেম of the tall man। এরপরে এটা গেল যে লম্বা লোকটির নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টল ম্যান, এটা গেল। এরপরে যে এইমাত্র ভিতরে এসেছিল, এখন আমাদেরকে এটা অনুযায়ী নিতে হবে, স্ট্রাকচারে এটা পড়ছে। এটা হলো প্রথমে আমাদের টেন্স সাবজেক্ট, টেন্স অনুযায়ী বাড়বে, এটা ইন্টারোগেটিভ। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টল ম্যান, লম্বা লোকটির নাম কি প্রশ্ন করা হচ্ছে। এরপরে হু, যে, যেই মাত্র, এখানে কিন্তু যেইটা এখানে নাই, এই যেইটা চলে গেছে মাঝে, এখানে যেইটা কিন্তু প্রথমে নেই, যেইটা চলে গেছে মাঝে। এখানে কিন্তু যেইটা প্রথমে ছিল মাঝে ছিল সেইটা। তো এখানে যেইটা এখানে না থাকে যেইটা এখানে চলে গেছে, আর সেইটার এখন আর দরকার নেই, সেইটা আনা দরকার নেই। যেটা মাঝে মাঝে যখন যেটা ব্যবহার হবে তখন আর সেই আসবে না, আর যেটা যখন প্রথমে ব্যবহার হবে শেষে সেইটা আসবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টল ম্যান, হু বসাইলাম আমরা, হু জাস্ট came in। What is the name of the tall man who just came in? লম্বা লোকটির নাম কি যে এইমাত্র ভিতরে এসেছিল। এইভাবে অনেক সেন্টেন্স হবে এটা দিয়ে, যেমন আমি লোকটিকে চিনি যেই এইমাত্র এসেছে, আমি
ছেলেটিকে ইংরেজি শিখায়, যে ইংরেজিতে কথা বলে। এইভাবে যেটা আমরা মাঝে ব্যবহার করতে পারি। মাঝে ব্যবহার করলে প্রথমে একটা টেন্স অনুযায়ী ভার্ব হবে, এরপরে হুটা, হু, দ্যাট পরে চলে যাবে। তো এখানে হুটা, এখানে যে হু, যেমন এখানে যে হুটা, এই হুটা এই টলম্যানকে নির্দেশ করছে। এই হুটা টলম্যানকে নির্দেশ করছে। দ্য টলম্যান, এটা হলো অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট বলা হয় রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা বসবে ওই নাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। তো এইটা হলো অ্যান্টিসিডেন্ট। এখানে এখানে হুটা নির্দেশ করছে বয়টা, এটা হলো অ্যান্টিসিডেন্ট। এখানে হুটা নির্দেশ করছে ম্যানটাকে, যে যেই ছেলেটি ইংরেজিতে কথা বলে সে আমার ছাত্র। এখন আমরা এখানে রিলেটিভ ক্লজ, এটা হলো অর্ধেক, হু স্পিক্স। যেমন হু টোল্ড দিস, এটা হলো রিলেটিভ ক্লজ। যেমন আমরা যদি এটাকে মুছে ফেলি তাহলে দ্য ম্যান রিফিউজ টু গিভ হিজ নেম। দ্য ম্যান রিফিউজ টু গিভ হিজ নেম, লোকটি অস্বীকার করলো তার নাম দিতে। এটা যদি আমরা হু স্পিক্স ইংলিশ এটাকে বাদ দিয়ে দিই তাহলে দ্য বয় ইজ মাই স্টুডেন্ট। দ্য বয় ইজ মাই স্টুডেন্ট, এই সেন্টেন্সটা হয়। কিন্তু এই ছেলেটা যে আমার ছাত্র, এই ছাত্রটা সম্পর্কে আরো এক্সট্রা ইনফরমেশন প্রদান করছে হু স্পিক্স ইংলিশ এসে। আবার দ্য ম্যান রিফিউজ টু গিভ হিজ নেম, লোকটি তার নাম দিতে অস্বীকার করেছিল, এটা একটা সেন্টেন্স। তো হু টোল্ড দিস, এটা এসে মানুষটাকে আর একটু মডিফাই করছে। যেমন দ্য ম্যান হু টোল্ড দিস, যে লোকটি এটা বলেছিল সেই তার নামটা দিতে অস্বীকার করেছিল। তো এই রিলেটিভ প্রোনাউনগুলো আমরা অসংখ্য ব্যবহার করি। যেমন এই হয় সেই ছাত্র যে প্রথম হয়েছিল, এই হয় সেই ছেলেটি যে মাঠে প্রতিদিন টেনিস খেলে, এই হয় সেই মেয়েটি যে ইংরেজিতে কথা বলতে পারে, এই হয় সেই মহিলাটি যে প্রতিদিন অফিসে যায়, এই হয় সেই লোকগুলি যারা সব সময় হাসে। এইভাবে অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। এখন এই রিলেটিভ প্রোনাউন যুক্ত আমরা হু এবং দ্যাট দুইটাই আমরা ব্যবহার করতে পারি ব্যক্তির জন্য। তবে হুটা আমরা বেশি ব্যবহার করি, দ্যাটটা ব্যবহার করলেও ভুল হবে না। এখানে যদি দ্য বয় দ্যাট আমরা লিখি, হু না বসি, দ্য বয় দ্যাট স্পিক্স ইংলিশ ইজ মাই স্টুডেন্ট, এখানে হু এর জায়গায় যদি আমরা দ্যাট ইউজ করি তারপরও কারেক্ট। এখানে আমরা যদি হু এর জায়গায় দ্যাট ইউজ করি কারেক্ট। এখানে অনুরূপ হু ব্যবহার না করি আমরা যদি দ্যাট ইউজ করি তাহলে এটা কারেক্ট। আমাদেরকে যে জিনিসটা এখানে মনে রাখতে হবে, হু দ্যাট ব্যক্তির জন্য ব্যবহার হয় সাবজেক্ট হিসাবে, এখানে সাবজেক্ট হিসাবে ব্যক্তির জন্য ব্যবহার হয়েছে। আর রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকবে এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। আর আগে একটা নাউন থাকতেই হবে। রিলেটিভ প্রোনাউন প্রথমে বসুক শেষে বসুক, যেখানে বসুক আগে একটা নাউন থাকতে হবে। যেমন এখানে হু এর আগে একটা নাউন আছে, এখানে হু দ্যাটের পরে একটা নাউন বসাইতে হবে, যেমন দ্য টল ম্যান। এইভাবে ব্যবহার করতে হবে। তো এখন আমরা আরো কিছু হু এবং দ্যাটের ব্যবহারটা আমরা দেখাবো, যাতে করে বিগিনার্স যারা আছে ক্লিয়ার হয়ে যেতে পারে। কিছু এক্সাম্পল আমরা দেখাবো রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ ক্লজ অথবা রিলেটিভ ডিটারমিনার যেটাই আমরা বলি, বা রিলেটিভ মার্কার যেটাই আমরা বলি। এখন এখানে আরো কিছু এক্সাম্পল লিখেছি, যে এক্সাম্পলগুলোর অর্থটা কিরকম হবে। হু এবং দ্যাট, হু এবং দ্যাট এর অর্থটা কিরকম হবে আমরা তো আগে আলোচনা করেছিলাম। যেই অর্থটা হবে এটা হলো মূল। তো এখানে আমরা
অর্থটা কিরকম হবে এখানে আমরা আরো কিছু দেখাচ্ছি। এই সেই অর্থটা হইতে পারে এই সেই, এরপরে এখানে কিছু ওয়ার্ড বসবে আবার পরে এখানে আবার কিছু ওয়ার্ড বসবে। যেই হইতে পারে, যেই হবে একজন বুঝাইলে, আর যারা হইতে পারে যে জায়গায় যারা হইতে পারে। আরেকটা অর্থ হইতে পারে এই হয় সেই, এগুলো একই কথা। এই হয় সেই, এখানে কিছু ওয়ার্ড বসবে এরপরে আবার এখানে কিছু ওয়ার্ড বসবে। এখানে যারা হইতে পারে প্লুরাল হইলে যারা হবে। আর এখানে এমন যে বা যারা, প্লুরাল হইলে অনেক হইলে যারা হবে, আর একজন হলে যে হবে। এমন যে বা যারা, এই তিনটা অর্থ হইতে পারে বাংলায়, আমরা সেটা এখন আমরা দেখাবো। আর ঘটনা স্ট্রাকচার আগের মতোই, আগে যে দুইটা স্ট্রাকচার আমরা দিয়েছি, একটা হলো নাউন প্লাস হু অথবা দ্যাট, এরপরে টেন্স অনুযায়ী ভার্ব অবজেক্ট অথবা অ্যাডভার্ব, এরপরে আবার টেন্স অনুযায়ী ভার্ব অবজেক্ট অথবা অ্যাডভার্ব। এইটা হলো এক নাম্বার। এটা হলো যেই সেই ব্যবহারের জন্য, যে লোকটি, যে ছেলেটি, যেই ছাত্রটি, এইভাবে যেইটি ব্যবহারের জন্য নাউন প্লাস হু ব্যবহার করতে হবে। আর দুই নম্বরের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপরে টেন্স অনুযায়ী ভার্ব, এরপরে অবজেক্ট অথবা অ্যাডভার্ব, এরপরে বসাইতে হবে হু অথবা দ্যাট, হু অথবা দ্যাট বসাইতে হবে, এরপরে আবার টেন্স অনুযায়ী ভার্ব বসাইতে হবে, এরপরে অবজেক্ট অথবা অ্যাডভার্ব যদি থাকে। এই দুইটা রুল অনুযায়ী আমরা করাচ্ছি, অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি বুঝার জন্য। তো এখানে 5টা সেন্টেন্স আমরা লিখেছি, অর্থটা কিরকম হইতে পারে আমরা দেখি। এই সেই ছেলে, এই সেই ছেলে। আমরা যখন কথা বলি এই জাতীয় অনেক সেন্টেন্স আমরা ব্যবহার করি। এই হয় সেই ছেলেটি যে পরীক্ষা প্রথম হয়েছে, এই হইল সেই খেলোয়াড়টি যেই একটি গোল করেছে, এই হইল সেই ছাত্রটি যেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এই হইল সেই মানুষগুলো যেগুলো সবসময় গরিবদেরকে সাহায্য করে। এই যে এই হয় সেই, আবার আমরা এরকম ব্যবহার করি, সেই এমন ছাত্রদেরকে পড়ায় যারা সবসময় ইংরেজিতে কথা বলে, সেই এমন লোকদেরকে সাহায্য করে যারা গরিব। এইভাবে আমরা যেই সে এমন ব্যবহার করতে পারি। এমন যে অনেক সেন্টেন্স আমরা প্রতিদিন ব্যবহার করি যখন যেটা দরকার হয় আর কি। তো এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি ওই টাইপেরই। এখানে প্রথম যে সেন্টেন্সটা আমরা একটু পড়ি, এই সেই ছেলে। একটা অর্থ হতে পারে এই যে ছেলে যে সাবলীল এবং আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলে। এই সেই ছেলে যে সাবলীল এবং আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলে। এই সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেট করতে হবে রিলেটিভ প্রোনাউন দিয়ে। এটা রিলেটিভ প্রোনাউন দিয়ে কেন করব? কারণ যেই যে আছে, এই সেই ছেলে, যে, এই সেই এবং যে থাকলে এটা আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে করব। তো প্রথমে আমাদেরকে বসাইতে হবে, এটা যেহেতু যেটা আছে, যেটার পরে কিন্তু সেটা নাই, শুধু যেই আছে। তো যে থাকলে প্রথমে আমাদেরকে বসাইতে হবে প্রথমে সাবজেক্ট টেন্স অনুযায়ী ভার্ব। তো প্রথমে সাবজেক্ট টেন্স অনুযায়ী ভার্ব কি? এই। এই এর ইংরেজি কি? এই। আমরা বলি না এই বইটি, এই মানুষটি, এই মোবাইলটি। তো এই এর ইংরেজি কি? এ দিস। লিখলাম দিস। এরপরে এই সেই ছেলেটি, মানে এই হয় সেই ছেলেটি, ইজ লিখতে হবে। দিস ইজ ছেলে, ছেলে মানে ছেলেটি, বয়। এই সেই ছেলে, দিস ইজ দ্য বয়। এরপরে যে ইংরেজি হু, যেহেতু ব্যক্তি এটা, হু স্পিক ইংলিশ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, স্পিক ইংলিশ,
fluently and confidently. This is the boy who speaks English fluently and confidently. তো এরপরে সেন্টেন্সটা আসি, এটা তো আমরা বুঝে আসছে যে এই হয় সেলে এটা একটা টেন্স, দিস ইজ দ্য বয়। এরপরে হু স্পিক্স ইংলিশ, সাবলীল এবং আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হু স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি। এই এরপরে আছে এই হয় সেই লোকটি যে তার পথ হারিয়েছিল। তো এই হয় সেই লোকটি, এই ইংরেজি কি? দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য ম্যান লিখি, লোকটি আছে তো দিস ইজ দ্য ম্যান। এরপরে হু, এটা হলো সাবজেক্ট টেন্স অনুযায়ী ভার্ব, প্রথম দ্বিতীয় নাম্বার সূত্রটা। এরপরে হু অথবা ড্যাট, তো আমরা হু লিখি, হু টেন্স অনুযায়ী ভার্ব, পথ হারিয়েছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স, হু লস্ট হিজ ওয়ে। দিস ইজ দ্য ম্যান হু লস্ট হিজ ওয়ে। এ হয় সেই লোকটি যে তার পথ হারিয়েছিল। এভাবে এরপরে এ ছিল সেই বালকটি যে আমাকে গতকাল ফোন করেছিল। এই ছিল সেই বালকটি, এটা একটা টেন্স। এটা বাংলাতে কমা দিছি জাস্ট বোঝার জন্য যে দুইটা টেন্স দুই রকমের। প্রথমটা হলো একটা টেন্স, এরপরে হু দ্যাট বসাইতে হবে আরেকটা টেন্সের জন্য। তো এই ছিল সেই বালকটি যে আমাকে গতকাল ফোন করেছিল। তো এই ছিল সেই বালকটি, এটা ইংরেজি কি? এই ইংরেজি কি? দিস। এখানে কিন্তু ছিল আছে আর এখানে ছিল হয়, এই জন্য আমরা ওয়াজ লিখতে হবে। দিস ওয়াজ দ্য বয়। দা বয় কেন? বালকটি, নির্দিষ্ট, নির্দিষ্ট করলে দা বসবে। দিস ওয়াজ দ্য বয়। এরপরে হু, ফোন করা, হু ফোনড মি yesterday. দিস ওয়াজ দ্য বয় হু ফোনড মি yesterday. এই ছিল সেই বালকটি যে আমাকে গতকাল ফোন করেছিল। এইভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে হবে। এরপরে এই দুইটা, এটা গেল এই দুইটার এক্সাম্পল। এরপরে এই হয় সেই, আর এই হয় সেই হলো এটার এক্সাম্পল। আর এটা হলো পাস্ট টেন্স। এখানে টেন্স অনুযায়ী ভার্ব যে কোনো টেন্স বসতে পারে। দিস ওয়াজ দ্য বয়, এটা পাস্ট টেন্স বসেছে। দিস ইজ, এটা প্রেজেন্ট টেন্স বসেছে। যে কোনো টেন্স বসতে পারে। সেই, এখন আরেকটা বাকি আছে কি? এমন, যে অথবা যারা। এমনের পরে কিছু ওয়ার্ড সেন্টেন্স বসবে, এখানে আবার কিছু সেন্টেন্স বসবে। তো এখন আমরা সেন্টেন্সটার দিকে দেখি। সেই এমন ছেলেদের নিয়োগ দেয়, এটা একটা সেন্টেন্স। সেই এমন ছেলেদের নিয়োগ দেয় যারা বেতন নিয়ে অভিযোগ করে। সে এমন ছেলেদের নিয়োগ দেয় যারা বেতন নিয়ে অভিযোগ করে। তাহলে এটা সেই এমন ছেলেদের নিয়োগ দেয়, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা বসাই, প্রথমে টেন্স অনুযায়ী ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট লিখলাম, হি। নিয়োগ দেওয়া, এমপ্লয়, এমপ্লয়িজ হবে। এমন ছেলেদের মানে দা বয়েজ, এটা কিন্তু প্লুরাল, এ বয়েজ। হি এমপ্লয়েজ দ্য বয়েজ, এটাকে যদি আমরা এমনি অর্থ করি, হি এমপ্লয়েজ দ্য বয়েজ, সে সেই ছেলেদেরকে নিয়োগ দেয় যারা বেতন নিয়ে অভিযোগ করে। হু লিখি, হু কমপ্লেন
complains about their pay. He employs the boys. সে ছেলেদেরকে নিয়োগ দেয় who complains about their pay, যারা তাদের বেতন নিয়ে অভিযোগ করে, এটা অর্থ। তো এইভাবে না বলে যদি আমরা এমনি বলি তাহলে সেন্টেন্সটা আরো সুন্দর হয়, মেসিং হয়। যেমন সেই এমন ছেলেদের নিয়োগ দেয় যারা বেতন নিয়ে অভিযোগ করে, এভাবে বললে সেন্টেন্সটা একটা বাংলা সেন্টেন্স হিসেবে পরিপূর্ণতা পায়। এভাবে বললে হবে সেই ছেলেদেরকে নিয়োগ দেয় যারা সবসময় বেতন নিয়ে অভিযোগ করে, এভাবে বললে হয়, কিন্তু এভাবে বললে বেশি সুন্দর হয়। সেই এমন ছেলেদের নিয়োগ দেয় যারা বেতন নিয়ে অভিযোগ করে, এটা গেল। এরপরে আরেকটা সেন্টেন্স আছে, বইটি এমন এক মেয়ের সম্পর্কে লিখিত যে একটি ভূতের প্রেমে পড়ে। এখানে এমন এমন যে সেন্টেন্সটা আমরা লিখি, বইটি এমন এক মেয়ের সম্পর্কে লিখিত, এইটা পর্যন্ত আমরা করি একটা সেন্টেন্স। প্রথমে সাবজেক্ট, টেন্স, ভার্ব, অবজেক্ট। তো সম্পর্কে লিখিত, এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পেসিভ দিয়ে করি। The book is written. The book is written about a girl. The book is written about a girl who লিখতে হবে। who লিখতে হবে, who falls in love with a ghost. The book is written about a girl who falls in love with a ghost. বইটি এমন একটা মেয়ে সম্পর্কে লিখিত যে কিনা ভূতের প্রেমে পড়ে, অর্থাৎ যেই কিনা ভূতের সাথে প্রেম করে। The book is written about a girl who falls in love with a ghost. বইটি এমন একটা মেয়ে সম্পর্কে লিখিত যেই কিনা ভূতের সাথে প্রেম করে। এইভাবে অনেক সেন্টেন্স আমরা করতে পারি। যেমন আমি এমন একজন লোককে চিনি যে সব সময় মানুষদেরকে সাহায্য করে। এইভাবে অনেক সেন্টেন্স আমরা ব্যবহার করি বাংলায় যখন কথা বলি। যে লোকটি ইংরেজি পড়ায় তিনি ভালো শিক্ষক, যে লোকটি বাজারের দিকে যাইতেছেন তিনি আমার শিক্ষক, যে লোকটি মাঠে কাজ করতেছেন তিনি আমার ভাই। এইভাবে আমরা অনেক সেন্টেন্স ইউজ করি এগুলো দিয়ে। তাহলে আমরা এখানে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার দেখিয়েছি কয়েকটা নিয়ম। এই একটা হলো যেই লোকটি সেই, এটা একটা নিয়ম। আরেকটা হলো শুধু যেইটা ব্যবহার হবে, যেইটা শুধু ব্যবহার হবে মাঝে যদি বসে। যেমন আই নো দ্য ম্যান হু কামস হিয়ার ডেইলি, আমি লোকটিকে চিনি যেই এখানে আসে। তো যেই এখানে আসে, শুধু এখানে যেই ব্যবহার হয়েছে। তো আমাদেরকে মনে রাখতে হবে হু এবং এ ড্যাট, এই দুইটাই সিঙ্গুলার প্লুরালের জন্য ব্যবহার করা যায়। যদি একজনকে বোঝায় আমরা যে ব্যবহার করব, আর যদি অনেক জনকে হলো যারা ব্যবহার করব। যেমন আমি বললাম I like most of the people who smile a lot. I like most of the people, অধিকাংশ লোকদেরকে আমি পছন্দ করি, এটা একটা সেন্টেন্স। এরপরে হলো who smile a lot, যারা, এখানে কিন্তু যে ব্যবহার হয় নাই, যারা ব্যবহার হয়েছে, যারা বেশি হাসে। এখন এখানে যে ব্যবহার না হয়ে যারা কেন হয়েছে, কারণ
এর আগের অ্যান্টিসেন্টটা কি? রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসেন্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ লোক, এটা প্লুরাল। এই জন্য আমরা হু এর পরে যারা ব্যবহার করেছি বাংলাতে। তা আবার যদি আমরা এবি বলি, আই নো দ্য ম্যান হু হেল্পস দ্য পিপল, আই নো দ্য ম্যান হু কামস হেয়ার এভরিডে। আমি লোকটিকে চিনি যেই এখানে প্রতিদিন আসে। তো এখানে যেই আমরা ব্যবহার করছি, কারণ রিলেটিভ প্রোনাউনের আগে হু এর আগে দ্য ম্যান এটা সিঙ্গুলার, এই জন্য যে। তো এই জিনিসটি আমাদের অনেক কখন, যেমন এখানে আমরা যারা ব্যবহার করেছি। কেন যারা? কারণ হু এর আগে এই নাউনটা হলো প্লুরাল নাউন, এই জন্য যারা ব্যবহার করেছি। আবার এখানে আ গার্ল এটা সিঙ্গুলার, এই জন্য আমরা যে ব্যবহার করেছি। এইটা দ্য ম্যান সিঙ্গুলার, দ্য বয় সিঙ্গুলার, এই জন্য আমরা এই হু যে ব্যবহার করেছি। এখানেও এই সেই ছেলে বা এই সেই ছেলেটি যেভাবে বলি হু স্পিক্স ইংলিশ, এটা সিঙ্গুলার, এই জন্য আমরা যে ব্যবহার করেছি এই যেই। তো এই প্যাটার্নটা সেন্টেন্সে অনেক ব্যবহার করা হয়। তো এটা আমরা দেখিয়েছি যে হু এবং দ্যাট, আমরা এখানে যে যে জায়গায় হু ব্যবহার করেছি হু এর পরিবর্তে আমরা দ্যাটও ব্যবহার করতে পারি, দ্যাটও আমরা ব্যবহার করতে পারি, তবে হু এর ব্যবহারটা ভালো এবং স্ট্যান্ডার্ড। তো এটা গেল আমাদের রিলেটিভ প্রোনাউন পার্ট 1। রিলেটিভ প্রোনাউন পার্ট 1 আমরা এটা শেষ করেছি। এখন এরপরে আমরা আলোচনা করব রিলেটিভ প্রোনাউন পার্ট 2। আজকের